সাপে কামড় দিলে কেন মানুষ মারা যায়? অথবা সাপে কামড় দেওয়ার পর কি পদক্ষেপ নিলে আমরা কমপ্লিকেশন থেকে প্রিভেন্ট করতে পারি বা একটা মানুষকে কিভাবে বাঁচানো যায়, সেই বিষয়ে আজকে কথা বলব। প্রথমে আসি কেন সাপে কামড় দিলে মানুষ মারা যায়? বাংলাদেশে প্রায় ৯৬ রকমের সাপ পাওয়া যায়। এর মধ্যে কিছু আছে পয়জনাস আর কিছু আছে নন পয়জনাস। নন পয়জনাস এর সংখ্যাই সবচেয়ে বেশি। পয়জনাস এর সংখ্যা যদিও কম। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যখন একটা পয়জনাস সাপ আমাদের কামড় দেয় সেটা নিয়ে আমাদের বেশি কনসার্ন থাকতে হয়। কারণ যদি পয়জনাস সাপ কামড় দিয়ে থাকে তাহলে সেটা আল্টিমেট ফেইট হচ্ছে ডেথ। বা এরপর যে আমরা জানবো যে সাপে কামড় দিলে কেন মানুষ মারা যায়। সাপে কামড় দিলে তার মধ্যে যে বিষ থাকে সেই বিশেষ কথা আমরা সবাই জানি যে সাপে কামড় দেওয়ার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে যে অংশে কামড় দেয় সেই অংশ থেকে বিষ ঢুকে যায়। সেই বিষের কারণে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, প্রোটোলাইটিক এনজাইম বা বিভিন্ন টক্সিক এনজাইম থাকে। সেই এনজাইমগুলো আমাদের দেহের বিভিন্ন অংশে বিভিন্ন অর্গানের সাথে কাজ করে বা বিভিন্ন সিস্টেমের সাথে কাজ করে আমাদের দেহকে অকেজো করে দেয় এবং মানুষটা মারা যায়। সাপের যে বিষগুলো থাকে সেই বিষগুলো হয় নিউরোটক্সিক হতে পারে বা হেমোটক্সিক হতে পারে, অথবা কিছু টক্সিন আছে বা ভ্যানম আছে যেগুলো মায়োটক্সিক হয়ে থাকে। যেসব সাপ নর্মালি যেগুলো কোবরা সাপ, যা কোবরা বা ক্রেট যে সাপগুলো আছে সেই সাপগুলো সাধারণত নিউরোটক্সিক হয়ে থাকে। আর যেসব সাপ যেমন ভাইপার জাতীয় যে সাপগুলো আছে, রাসেল ভাইপার লাইক, এই সাপগুলো সাধারণত হেমোলাইটিক বা হেমোটক্সিক একটা কন্ডিশন তৈরি করে। এবং যে সাপগুলো সাধারণত সমুদ্রে পাওয়া যায় সেই সমুদ্রে সেই সাপগুলোর মধ্যে যে ভ্যানমগুলো থাকে সেগুলো সাধারণত মায়োটক্সিক। নিউরোটক্সিক সাপ বা যেসব ভ্যানম হচ্ছে নিউরোটক্সিক সেই সাপগুলো সাধারণত আমাদের রেসপিরেটরি সেন্টারের উপর কাজ করে, রেসপিরেটরি সেন্টারের উপর কাজ করে দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাস যে নর্মাল যে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া সেটা বন্ধ করে দেয়। এর মাধ্যমে একটা পার্সনকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। আর যেসব সাপের ভ্যানম নর্মালি হ্যামোলাইটিক বা হ্যামোটক্সিক, যেসব সাপের ভ্যানম সেগুলো নর্মালি আমাদের দেহের যে ব্লাড সার্কুলেশন আছে, ব্লাড সার্কুলেশন আরবিসি কে ডিস্ট্রাকশন করে বা আমাদের রক্ত জমাট বেঁধে ফেলে, সার্কুলেটরি সিস্টেম একদম অকেজো করে দেয়, সার্কুলেটরি সিস্টেম অফ হয়ে যায় বা জমাট বেঁধে যায়, কোয়াগুলেশন সিস্টেমের উপর কাজ করে, যার কারণে পেশেন্ট আলটিমেটলি মারা যায়। কথা বলবো বাংলাদেশে নতুন ভাবে একটা সাপের উপদ্রব দেখা গেছে, সেটা হচ্ছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার বা যে কোনো সাপ কামড় দিলে আমরা কিভাবে আমাদের পরবর্তী কাজগুলো বা পরবর্তী ধাপগুলো নিব সে সম্পর্কে কথা বলবো। প্রথমে আসি রাসেল ভাইপার সম্পর্কে। যেহেতু এটা প্রচলিত এখন বর্তমান সময়ে প্রায় ২ দশক পর আবার নতুন করে দেখা দিয়েছে, বিশেষ করে পদ্মার পাড়গুলো যেসব জেলা রয়েছে পদ্মার পাড় দিয়ে সেগুলোতে ইদানিং প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে। তো রাসেল ভাইপার এই সাপটাকে আমরা কিভাবে চিনবো? রাসেল ভাইপারের সাপের মাথাটা সাধারণত ভি শেপ আকৃতির হয়ে থাকে এবং এটার মাথাটা কিছু ওয়াইড হয়ে ট্রায়াঙ্গুলার হেড থাকে এবং এর মধ্যে স্কেলগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে খুবই ছোট বা স্মল স্কেল থাকে এবং স্মল আই উইথ ভার্টিক্যাল পিউপিল থাকে। এদের প্যাটগুলো অনেক মোটা থাকে এবং লেজ বা টেইল অংশটা খুবই চিকন থাকে। হয়তো আপনারা এতক্ষণে একটা ছবি আমি যেহেতু দেখাচ্ছি, এই ছবি দিয়েই আপনারা চিনতে পারবেন বা আমার কথাগুলোর সাথে এই ছবির সাথে মিলিয়ে নিলে সহজ হয়ে যাবে আপনাদের জন্য। এখন বলবো যে রাসেল ভাইপার বা অন্যান্য যে সাপগুলো আছে সেই সাপের ভ্যানমের মধ্যে কি কম্পোজিশন থাকতে পারে। নরমালি রাসেল ভাইপারের মধ্যে যে ভ্যানমগুলো থাকে সেগুলো হচ্ছে হ্যামোলাইসিন অথবা থ্রম্বোপ্লাস্টিন, এই ভ্যানমগুলো বেশি থাকে যেগুলো হচ্ছে আমাদের কোয়াগুলেশন সিস্টেমের উপর কাজ করে। সাথে ফসফোলাইপেস এ, অ্যাগ্লুটিনিন, লেসিথিনিয়াস এগুলোও থাকে। যেহেতু একটা মিক্সড বা অনেকগুলো টক্সিন মিলে এই ভ্যানমটা তৈরি হয়। এছাড়া কিছু সাপ আছে যাদের মধ্যে নিউরোটক্সিন, প্রোটিওলাইসিন বা ফিব্রোলাইসিন থাকে, যেগুলো আমাদের হচ্ছে কোয়াগুলেশন বা সার্কুলেশন সিস্টেমের উপর কাজ করে এবং আমাদের ব্লাড জমাট বাঁধাতে হেল্প করে। এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। এবার একবার কামড়ে যদি 15 মিলিগ্রাম বা 15 মিলিগ্রাম যদি আমাদের দেহে প্রবেশ করে তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য ফ্যাটাল ডোজ। আর ফ্যাটাল পিরিয়ড হচ্ছে 1 থেকে 2 দিন। 1 থেকে 2 দিনের মধ্যে যদি পেশেন্টকে অ্যান্টিভ্যানম না দেওয়া হয় তাহলে পেশেন্ট মারা যাবে। কামড় দেওয়ার পর পেশেন্টকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? যেহেতু আমাদের নর্মালি সাপগুলো গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাম থেকে শহরে বা সদর হসপিটালে আসতে অনেক সময়ের একটা প্রয়োজন। এই সময়ের মধ্যে আমরা কিভাবে তাকে ফার্স্ট এইড ট্রিটমেন্ট দিব? প্রথম হচ্ছে যখনই আমরা দেখবো যে একটা সাপে বা পয়জনাস সাপ, বা সেটা রাসেল ভাইপার হোক বা যে কোনো পয়জনাস সাপ যখন কামড় দিয়েছে, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সেখান থেকে যেখানে কামড় দিয়েছে সেখান থেকে একটু প্রক্সিমালি বা একটু পুরো দিকে আমাদের একটা টর্নিকেট বাঁধা।
টর্নিকয়েডটা হচ্ছে যে সেটা একটা দড়ি দিয়ে বাঁধতে পারি, বা একটা রাবার জাতীয় কোনো একটা কিছু দিয়ে আমরা বাঁধতে পারি। আমি একটা উদাহরণ হিসেবে বলতে চাচ্ছি, যেমন যদি আমার হাতে যদি এই জায়গায় কামড় দেয়, তাহলে আমি টর্নিকয়েডটা বাঁধবো কোথায়, সেটা ঠিক প্রক্সিমালি বা এই বরাবর আমি টর্নিকয়েডটা বাঁধবো। আমার যদি বা এই পাশে কামড় দেয়, তাহলে আমি এই দিকে বাঁধবো। তো হাত বা পায়ে যদি এরকম ক্ষেত্রে কামড় দেওয়া হয় বা কামড় খাওয়া হয়, সেক্ষেত্রে আমরা টর্নিকয়েডটা তার একটু উপর দিকে বাঁধবো, এবং টর্নিকয়েড বাঁধা এমন ভাবে বাঁধবো যাতে এটা খুব বেশি সার্কুলেশন বন্ধ না করে দেয়, রক্ত চলাচল একদম অফ করে না দেয়, আবার খুব বেশি টাইটও করবো না, খুব বেশি লুজও করবো না। এবং এটার মেনটেন করার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে প্রতি 10 মিনিট পর পর আমরা 90 সেকেন্ডের জন্য এটা একটু লুজ করে দেবো, আবার 10 মিনিট পর আবার একটু টাইট করে দেবো। এটা হচ্ছে 10 মিনিট ইন্টারভ্যাল আমরা এই কাজটা। আর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যদি রানিং ট্যাপ ওয়াটার দেওয়া হয় সেটা খুবই ভালো, কারণ ওই জায়গাটা আরো যে যদি ভ্যানামগুলো যেগুলো আশেপাশে ছড়িয়েছিল সেগুলো ধুয়ে চলে যাবে এবং সেগুলার ঘনত্ব কমিয়ে আমাদের ভ্যানমগুলো মেনলি লিমফেটিক এবং ভেনাস রুটে চলাচল করে বা ভেনাস রুটে ছড়ায় যায়। সেই কারণে আমাদের টর্নিকয়েডটা ইউজ করা খুবই ভালো, বা এটা ইউজ করলেও নর্মালি আমাদের সার্কুলেশনে যেতে বেশ কিছু সময় লাগবে, যে সময়ের মধ্যে আমরা হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারবো। আর যে কাজগুলো করবো সেটা হচ্ছে ওই জায়গাটায় আমরা কখনো সাক বা চুষে রক্ত বের করার চেষ্টা করব না, অথবা কোনো কিছু দিয়ে ওই জায়গাটা কেটে রক্ত বের করার চেষ্টা করব না। কারণ হবে কি, তাতে একটা সমস্যা হতে পারে। সেটা হচ্ছে দেখা যায় অনেক সময় সাপ সুপারফিশিয়ালি কামড় দিলেও যখন আপনি ওই জায়গাটা একটু ওন্ড তৈরি করবেন বা কাটার চেষ্টা করবেন, তখন ওই ভ্যানমগুলো ডিপ মাসেল বা ডিপ টিস্যুতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে এই আমরা কখনোই সাকিং বা ওই জায়গাটা ইনসিশন বা কেটে রক্ত বের করার চেষ্টা করব। তারপর মেইন কাজ হচ্ছে যে আপনাকে পেশেন্টকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাওয়া। এখন হসপিটালে নিয়ে যাওয়ার মাঝখানে আপনাকে 4টা কাজ অবশ্যই করতে হবে। প্রথম কাজ হচ্ছে রিঅ্যাসুরেন্স। পেশেন্টকে রিঅ্যাসিওর করতে হবে যে আপনার কোনো সমস্যা হয়নি বা আপনি সুস্থ হয়ে যাবেন, ভয় পাওয়ার কিছু নেই। পেশেন্টকে সাহস দিতে হবে, কারণ অনেক পেশেন্ট আছে দুর্বল পেশেন্ট যারা চিন্তা করে সাপে কামড় দেওয়ার পর কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যায়। দেখা যায় ভ্যানম তাদের দেহে ছড়িয়ে যাওয়ার আগেই তারা ভয়ের কারণে অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যায়। তো তার পেশেন্টকে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, রিঅ্যাসুরেন্স করতে হবে। সেকেন্ড যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইমোবিলাইজেশন। আমাদের যে জায়গায় কামড় দিবে সেই জায়গাটা ইমমোবিলাইজ করতে হবে, অর্থাৎ ওই জায়গাটা যত সম্ভব কম নড়াচড়া করতে হবে। হাত যদি হয় বা পা যদি হয়, ওই জায়গাটা আমাদের সবসময় ট্রাই করতে হবে ওই জায়গাটা যাতে নড়াচড়া না হয়, কারণ নড়াচড়া হলে ওই জায়গায় সার্কুলেশন বাড়বে, সার্কুলেশন বাড়লে দেখা যায় ওটা ভেনমটা সার্কুলেশনের মাধ্যমে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। থার্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রেশার ইমোবিলাইজেশন। অনেক সময় দেখা যায় আমাদের হাত পায়ে কামড় না দিয়ে যদি কখনো বুকে বা মাথায় বা অন্য কোথাও যদি কামড় দেয়, সেক্ষেত্রে তো আমরা টর্নিকয়েড বাঁধতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে সেখানে প্রেশার দিয়ে রাখা। অনেক সময় প্রেশার দিয়ে রাখলে ওই জায়গায় সার্কুলেশন কম হয়। সার্কুলেশন হাত দিয়ে বা কিছু দিয়ে প্রেশার দিয়ে রাখলে সার্কুলেশন কম হলে ওই ভ্যানমটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, বা ছড়ালেও খুব ধীরে ছড়ায়। ফোর্থ যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে অ্যাভয়েড ম্যানিপুলেশন। মানে হচ্ছে যে জায়গাটা বাইট হয়েছে সেই জায়গাটা আমরা কখনো উন্ড তৈরি করব না, সেই জায়গাটাকে কাটবো না বা সেই জায়গাটা ক্ষত তৈরি করব না, বা সেখান থেকে রক্ত বের করার চেষ্টা করব না। যদি সম্ভব হয় সেক্ষেত্রে আমরা রানিং ট্যাপ ওয়াটার ইউজ করতে পারি, যাতে ওই যে ভ্যানমটা আশেপাশে ছড়িয়েছিল সেই ভ্যানমটা যাতে ধুয়ে যায় বা কিছুটা হলেও ঘনত্ব কমে যায়। যে রাসেলস ভাইপার ভ্যানম আছে, সেই রাসেলস ভাইপার ভ্যানম লোকালি এবং সিস্টেমেটিক্যালি কাজ করে থাকে। লোকালি যেখানে কামড় দেয়, যে ফ্যাং, আমরা দাঁত যেটা বলি, যে ফ্যাং থাকে সাধারণত, ফ্যাং যেখানে বাইট করে ওই বাইটের জায়গায় রাসেল ভাইপারের একটা লোকাল একটা কমপ্লিকেশন হচ্ছে, সেখানে সেলুলাইটিস তৈরি হয় অথবা গ্যাংগ্রিন তৈরি হয়, যেটাকে আমরা ওয়েট গ্যাংগ্রিন বলি, বা ওই জায়গাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এইরকম একটা লোকাল কমপ্লিকেশন থাকে বা ব্লিস্টার তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু এরকম একটা লোকাল কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমাদের যত দ্রুত সম্ভব পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে। পেশেন্টকে কোনো ওজা বা এরকম কারো সাপোর্টের কাছে না নিয়ে যত দ্রুত সম্ভব হসপিটালাইজ করলে তাকে অ্যান্টিভ্যানম পুশ করা হলে আশা করি দ্রুত সে রিকভার করবে। এখন হসপিটালাইজড করার জন্য আমাদের যেসব ভ্যানমগুলো পাওয়া যায় সেটা হচ্ছে মনোভ্যালেন্ট পাওয়া যেতে পারে অ্যান্টিভ্যানম, অথবা পলিভ্যালেন্ট অ্যান্টিভ্যানম পাওয়া যায়। বাংলাদেশে নর্মালি পলিভ্যালেন্ট অ্যান্টিভ্যানমটা ইউজ করা হয়। মনোভ্যালেন্ট অ্যান্টিভ্যানম সেটা হচ্ছে স্পেসিফিক একটা স্পেসিসের এগেইনস্টে কাজ করে, বা যে কোনো একটা স্পেসিফিক সাপের এগেইনস্টে কাজ করে। কিন্তু পলিভ্যালেন্ট সেগুলো হচ্ছে মাল্টিপল বা বেশ কিছু স্পেসিফিক
স্পেসিফিক্সের এগেনস্টে কাজ করে, যেগুলো একসাথে অনেকগুলো কভার হয়। সেক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি জানেন না আপনাকে কোন সাপে কামড় দিয়েছে, তারপরেও ওই পলিভ্যালেন্ট ভ্যালেন্ট যে অ্যান্টিভেনমটা আছে সেটা আপনার জন্য ভালো কাজ করবে বা আপনি দ্রুত রিকভার। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে অনেক সময় আমরা সাপ চিনি না, বা সাপে যদি কামড় দেয় সেটা কি পয়জনাস নাকি নন পয়জনাস, এটা কিভাবে আসলে বুঝবো, সেটা বোঝার জন্য আমি কিছু পার্থক্য বলে দিচ্ছি, যেটা যদি আপনি মাথায় রাখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাকে একটি বিষাক্ত সাপ কামড় দিয়েছে নাকি অবিষাক্ত সাপ কামড় দিয়েছে। পয়জনাস যে সাপগুলো থাকে সাধারণত তাদের সাধারণত ফ্যাং থাকে বা দাঁত থাকে। যদি পয়জনাস সাপ আপনাকে কামড় দিয়ে থাকে তাহলে যে জায়গায় কামড় দেবে ওই জায়গায় আপনার দুটি দাঁতের একটা চিহ্ন পাবেন, যে দুটি দাঁত বিঁধেছে এই জায়গায়। আর যেগুলো হচ্ছে নন পয়জনাস সাধারণত সেগুলোর তেমন ওরকম বড় কোনো ফ্যাং থাকে না, যেগুলো হচ্ছে নর্মালি পয়জনাস সাপের সবচেয়ে বড় বড় দুটো ফ্যাং থাকে, যেটা নন পয়জনাস থাকে না। ওদের স্মল কিছু টিথ থাকে অনেক সময়, তো স্মল কিছু টিট থাকলে ওগুলো অনেক সময় পায়েগুলো বোঝা যেতেও পারে আবার নাও যেতে পারে। কিন্তু যদি আপনি দেখেন যে আপনার বড় বড় দুটি দাঁতের দাগ আছে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে পয়জনাস সাপ। পয়জনাস সাপের যে টেইল বা লেজটা, এই লেজটা সাধারণত একটু ফ্ল্যাট থাকে বা কম্প্রেস টাইপ থাকে বা একটু চিকন বা চাপানো থাকে। কিন্তু নন পয়জনাস সাপ যেটা সেগুলো হচ্ছে সাধারণত একটু গোলাকার থাকে পিছনের দিকে, বা লেজটা একটু রাউন্ড শেপ থাকে। এবং এদের যে চাকা চাকা যে ভাবটা দেহের মধ্যে সে বা স্কেল যেটা আমরাকে বলি, সেটা হচ্ছে পয়জনাস সাপের ক্ষেত্রে একটু বড় বড় স্কেল থাকে বা চাকা চাকা থাকে, কিন্তু নন পয়জনাস সাপের ক্ষেত্রে সেটা একটু ছোটো ছোটো থাকে দেহের মধ্যে যেটা। আর যেটা মাথার মধ্যে যে নর্মালি ভাইপার যে সাপগুলো আছে সেই ভাইপার সাপগুলোর মাথার মধ্যে ছোট ছোট স্কেল থাকে, বা যেহেতু আমি রাসেল ভাইপারটা ইদানিং প্রচণ্ড দেখা যাচ্ছে, এই রাসেল ভাইপারের যে স্কেলগুলো থাকবে মাথার মধ্যে সেগুলো একটু ছোটো ছোটো, বাট দেহের মধ্যে যেগুলো থাকবে সেগুলো একটু বড় বড় থাকে স্কেল বা চাকা চাকা বা কিছু চন্দ্রের মতো। সেই কারণে এই সাপটাকে অনেকে চন্দ্রবোরা নামে পরিচিত বা অনেকে চিনে থাকে। পয়জনাস যে সাপগুলো আছে সেগুলোর মাথায় যে স্কেল বা ছোটো ছোটো ছোপ ছোপ যে দাগগুলো সেগুলো নর্মালি বড় বড় হয়ে থাকে। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বাইট মার্ক। পয়জনাস সাপের ক্ষেত্রে আপনি দুইটি দাঁতের দুইটা ফ্যাং মার্ক বা দুইটা দাঁতের চিহ্ন পাবেন, যেখানে হচ্ছে নন পয়জনাসের ক্ষেত্রে আপনি ছোটো ছোটো অনেকগুলো স্মল বাইট মার্ক পেতে পারেন। আর সে নর্মালি পয়জনাস যে সাপগুলো সেগুলো হচ্ছে রাতে ধ্বংসন করে সবচেয়ে বেশি, বা রাতে এরা বেশি চলাফেরা করে। আর নন পয়জনাস যে সাপগুলো সেগুলো সাধারণত দিনের বেলায় বেশি চলাফেরা করে বা দিনের বেলাতে বেশি দেখা যায়।